মানে কথা শুনতে মনে হচ্ছে এই সরকারের বয়স 1 মাস, তাই না? আপনি হঠাৎ ক্ষমতায় আসছেন, সবাইকে ট্রান্সফার করে দিয়েছেন, এখন কোর্ট ডাকলো, আপনি পারছেন না। 8 মাস পেরিয়ে গেছে, 8.5 মাস হয়েছে এই সরকারের। এই মামলাটা সরকারের কিন্তু সিরিয়াস প্রায়োরিটি দেওয়া দরকার ছিল। ফলে চেঞ্জ হবে না। ফলে এই যে নথি আপনি এখনো খুঁজে পাওয়ার সমস্যা বলছেন, এটা কিন্তু অন রেকর্ড অফিসিয়ালি তারা বলছেন। তো 8 মাস আপনি এই নথিগুলো সব ব্যবস্থা করতে পারেননি। ডিবি অফিসার কাকে কাকে পাল্টেছেন আপনি, তাকে এনে এইগুলো আপনি যদি প্রায়োরিটি দিতেন, এটা 1 মাসেরও ব্যাপার না, আপনি 8 মাস পরে এই কথাটা বলছেন। সুতরাং অফিসিয়াল বক্তব্যটা একটা নেগলিজেন্স প্রমাণ করে, এটা বলতে চাইছি। এবং খুব স্বাভাবিকভাবে সেটা যে ভুক্তভোগী যিনি বাদী, তারা দীর্ঘ সময় শেখ হাসিনার সময় তারা এক্সপেক্ট করার কারণ ছিল না। এটা আমাদের এখন একটা, তখন আমরা বসে থাকতাম 100 পার হচ্ছে কবে, 100 পার হয়ে গেল, যাবে এবং পেছাবে। কিন্তু এই সরকারের আমলেও এটা খুব ভালো কিছু গতি হচ্ছে বলে আমি এখন পর্যন্ত দেখছি না, যদি এই সরকারের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই। আওয়ামী লীগের কিন্তু ধামাচাপা দেওয়ার মতো ভেস্টেড ইন্টারেস্ট ছিল, কিন্তু এই সরকারের এটা ঠিক ভেস্টেড ইন্টারেস্ট না থাকলে এটা ইনএফিসিয়েন্সি, ইনকেপেবিলিটি। অথচ আপনি খেয়াল করুন, আপনি যদি এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারে থাকতেন, আপনি কতগুলো দীর্ঘদিনের আনরিজলভ জিনিস যদি কিছু করতে পারতেন, এটা কিন্তু মানুষের সামনে একটা খুব পজিটিভ বার্তা দিত। এই সাগররুনি হত্যাকাণ্ড তো শুধুমাত্র আসলে দুজন ব্যক্তি হত্যা না, দুজন সাংবাদিক হত্যা না, এটা বাংলাদেশের মুক্ত গণমাধ্যমের ওপরে যে মারাত্মক থ্রেট তৈরি করেছিল, যে তোমার একটা রেড লাইন আছে, এটা ক্রস করলে তুমি হাজব্যান্ড ওয়াইফরাও খুন হয়ে যেতে পারো, তোমার বাচ্চা ছোট থাকুক আর যাই থাকুক। সো আমাদের মত প্রকাশের স্বাধীনতার হ্যাম্পার করার জন্য এটা খুব সিরিয়াসলি কাজ করেছে। আমি কিন্তু কতগুলো এরকম ওই সময় ভয়ঙ্কর স্টেপ নিয়েছিল। একজন প্রধান বিচারপতিকে আপনি বের করে দিয়েছেন দেশ থেকে, সিটিং মেসেজ হচ্ছে আমার কথার বাইরে স্বাধীন ফিল করো না, রায় দিলে কিন্তু অসুবিধা আছে। সাগররুনি হত্যাকাণ্ডের মাধ্যমে একই রকম একটা ঘটনা ঘটানো হয়েছে। সুতরাং সেটা যদি এই সরকার এসে আটমোস্ট সিরিয়াসনেস না দেখায়, খুবই দুঃখজনক। আর একটা কথা বলে শেষ করি এই পর্যায়ে, সেটা হলো যে সরকারটা সংস্কারের কথা বলে, যে সরকারটা বলছে সব কিছুতে সমস্যা আছে, তারা অনেক কিছু করবেন, সে একটা রুটিন কাজ ঠিক মতো করছে না। এটা তো একটা রুটিন কাজ, এটা একটা ফৌজদারি মামলা, এটা মানে তার এখন আন্তরিকতা দিয়ে চলবে, সেটাই যখন দেখছি ঠিক মতো চলছে না। আর আমরা না, সরকার কি করছে না করছে গায়ের জোরের কিছু নেই। যে সবচেয়ে বড় ভুক্তভোগী যারা, আমি মনে করি ওনাদের এই মৃত্যুতে কিন্তু রাষ্ট্র ভুক্তভোগী হয়েছে, আমি অলরেডি বললাম, কিন্তু পরিবার যে ভুক্তভোগী হয়েছে তারাও আশা দেখছেন না, আমরা তো শুনলাম। জি মনিয়াপা, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? দেখেন, সাগররুনি বাচ্চাটা যখন ছোট ছিল, বাচ্চা, তখন এই মার্ডারটা হয়েছে, ছেলেটা এখন সাবালক হয়েছে। আমি শুধু এইটুকুই বলতে চাই যে এই যে মাঝখানে এতগুলো দিন গেল, ধরে নিলাম যে সেই সরকারের কিছুটা তুষন্নীতি ছিল, যে কারণে এই মামলাটা আলোর মুখ দেখেনি। এই সরকারের তো সেটা নাই। এই সরকার তো ওপেন, যেটাকে ঘিরে তারা মার্ডার হয়েছে, এটা এখন লুকোছাপার কিছু নাই, এটার সাথে জিও পলিটিক্স জড়িত। তো সেইখানে এই সরকারের তো সেই জিও পলিটিক্সের সেই বাধ্যবাধকতা নাই। তাহলে এই সরকার কেন পারল না? আমার খুব মনে আছে, আমি খুব আশাবাদী ছিলাম সেই দিন। আমি একটা সম্ভবত কোনো টকশোতে বা কোনো কাজে এরকম সিরিয়াস ব্যাপারে ছিলাম, যখন বলছিল টেলিভিশনে যে এই 6 মাসের আর কোনো চেঞ্জ হবে না, এই 6 মাস মানে 6 মাস পরেই এটার একটা রেজাল্ট হবে। আজকে দেখেন ওই জায়গায় যারা ঘাপটি মেরে আছে, এতক্ষণ যে আপনার সাথে বললাম, সব জায়গায় আগের সরকারের যে সমস্ত জায়গায় ছেয়ে আছে, একদম সিস্টেমেটিক ওয়েতে কোনো কিছুরই চেঞ্জ হয় না, শুধু সরকারের প্রধানটা আর কয়েকজন মন্ত্রী মিনিস্টার। এই তো সেই তাদের যে নথি যারা পোড়াতে পারে, তারা কিন্তু বহাল তবিয়তে আছে, আগেও ছিল এখনও আছে, ওই মানুষগুলোই। তাদের নথি পুড়লো, তার শাস্তি কী হলো? কিংবা খুঁজে পাওয়া যাচ্ছে না। সাগররুনি হত্যা মামলার নথি খুঁজে পাওয়া যাবে না, এটা কিন্তু সাধারণ কোনো মামলা না। একটা হাজব্যান্ড ওয়াইফ সাংবাদিক, আজকে সাংবাদিকরা মাথা তুলে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না কেন? এই জিনিসগুলোই কিন্তু বড় কারণ। এই যে চাইলে আপনার বিচারহীনতা, তো এই যে বিচারহীনতা, আজকেও কিন্তু সাংবাদিকদের একই অবস্থা। আমি যখন আপনাদের টেলিভিশনগুলোয় আসি, কোনো কোনো মানুষদের নাম বলা হয়, আমি যখন বলি যে তারা কেন, তখন আর তারা কথা বলে না। এই যে তারা, এই যে অধীনতা, একটা অলিখিত অধীনতা সাংবাদিকদের, অনেক দিন অনেক বছর হাতিকে বেঁধে রাখতে রাখতে হাতিকে পরে চেয়ারের সঙ্গে বেঁধে রাখলো, হাতি আর নড়ে না। বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা এরকমই হয়েছে। বাংলাদেশের সাংবাদিকরা এখন আর ওরকম কিছু বলতে পারে না বা বলে না, কিংবা মালিকের ওখানে চাকরি করে, এটাও একটা কারণ, বড় কারণ। তো এই যে এই জায়গাটায় আমরা মনে করেছিলাম যে সাগররুনি হত্যার বিচারটা আমরা হয়তো বা এই সরকারের সময় দেখব। একই জায়গায় একই অবস্থায় আপনার বিডিআর হত্যাকাণ্ডটা আমরা কিন্তু আলোর মুখ তো দেখলামই না। কোথায় শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা বের হয়ে গেল, মার্ডার কেসের আসামিরা যাদের ফাঁসি হয়েছে তারা বের হয়ে গেল, যারা ফাঁসির জন্য দিন গুনছে, পলিটিক্যাল ফাঁসি না, এটা আমি নর্মাল কাউকে মার্ডার করার ফাঁসি, তারাও বের হয়ে গেল।
পলিটিক্যাল ফাঁসি না হয় আপনি একটা ধরে নিব যে এটা একটা ক্ষুদ্রতা থেকে আসছে, প্রতিহিংসা থেকে আসছে, বাট এটা তা না। এটা সত্যিকার মার্ডার কেসের আসামিরাও বের হয়ে গেছে, ফাঁসি দণ্ডের আসামিরাও বের হয়ে গেছে, কিন্তু অনেকেই কিন্তু বিডিআররা এখনও যাদের সাজাও শেষ হয়ে গেছে তারা বের হতে পারছে না। আমার কথা হলো যদি সাজা শেষ হয় তাহলে কেন বের হতে পারবে না? আর দ্বিতীয়ত কেন ওই সরকারের সময় ঘটনাটা, কেন এই সরকারের সময় আমি অ্যাগেইন বিচার চাইতে পারি না? কেন চাইতে পারি না? কেন রাষ্ট্র যদি আমার হয়, আমি যদি রাষ্ট্রের নাগরিক হই, তাহলে আমার কিউরিসিটি কেন রাষ্ট্র দূর করবে না? ঠিক ওই কিউরিসিটির মতো যে কিউরিসিটি আমি এখনও বলতে পারি না আমার মুক্তিযোদ্ধা কতজন। যে মানুষটার ৭১-এ জন্ম হয়েছে সেও কিন্তু মুক্তিযুদ্ধের কোটায় চাকরি করে, সেটার সংখ্যা কিন্তু হাজারের নিচে না, হাজারের উপরে, হাজারের উপরে। তো এই জায়গাগুলায় আমরা কিন্তু এখানে কবি নীরব। এই নীরবতা তো আমরা, এই নীরবতার জন্য তো এই সরকার না। তাহলে তো কথাটা আসে কি এই সরকারের ব্যর্থতাটা নিয়ে। তো যদি তাই না হয়, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে লাভটা কি? আপনি তড়িৎ নির্বাচন দিয়ে চলে যান। ধন্যবাদ মুনিয়া, আপনার কথা বুঝতে পেরেছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন নওশের আলম রোমান। রোমান, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে মেঘের দায়িত্ব বা অভিভাবকত্ব কে বা এখন দেখভাল করছে? আসলে মেঘের তো এখন আসলে বয়স হয়ে গেছে 18 বছর, এখন কিছু নেই, বাট লাস্ট আদালতের মাধ্যমে আম্মা পেয়েছিল, এরপর আম্মা মারা যাওয়ার পর আসলে তো 18 বছর হয়ে গেছে, এখন ও নিজেই সাবালক। আচ্ছা, সরকারের পক্ষ থেকে কি মেঘকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কি এই বিষয়ে? কি আপনি জানেন যে তার বিচার দ্রুত করার ব্যাপারে কোনো? হ্যাঁ, আশ্বাস বিভিন্ন সময় দিয়েছেন যে তারা ট্রাই করছেন, হ্যাঁ তারা এটা সবচেয়ে প্রায়োরিটি দিয়ে করছেন এই সরকারের সময় আর কি। বলেছে আর কি, আমাদেরকে অনেকবারই বলা হয়েছে যে তারা এটা সর্বোচ্চ তারা এটা কিছু করবে, এরপর তারাই করে ফেলবে, এটা বিচার করে ফেলবে। হ্যাঁ, কিন্তু আসলে আমরা তো আজকে সেটার পুরোপুরি বিপরীত একটা ব্যাপার দেখলাম। ধন্যবাদ রোমান, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার রোমানের কথা শুনছিলাম আসলে যে বিষয়টি, আপনি কি বলতে চান এই বিষয়ে? আসলে ফাইনালি এটাই কথা, সেটা হচ্ছে সরকার কিছু কিছু জায়গায়, আমি এই কথাটা অনেক সময় বলি, মানে কিছু বেঞ্চমার্ক, এই সরকারের তো আসলে কোনো পলিটিক্যাল স্টেক নেই, অন্তত ওপরে নাই, ভেতরে কি আছে আমরা সেগুলো নিয়ে নানান রকম থিওরি আছে, কিন্তু পলিটিক্যাল স্টেক নাই। সুতরাং সে জনপ্রিয় হবে অজনপ্রিয় হবে সেটা কতগুলো স্টেপ যদি নেয় যেগুলো আমাদের দীর্ঘদিনের ঝুলে থাকা সংকট, সেই সব জায়গায় যদি কিছু পদক্ষেপ নিয়ে যায় সেটা ভবিষ্যতের জন্য আমাদের জন্য ভালো। এবং আমরা ধরে নেই আগামী, অনেকেই মনে করেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, তখন মনিয়াপাদেরকে আমরা শক্ত করে ধরতে পারবো যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার এটা পেরেছে, আপনারা পারছেন না কেন? সো এরকম কিছু স্ট্যান্ডার্ড পররাষ্ট্রনীতির ক্ষেত্রে করেছে ভারতের সাথে, কিন্তু আরও অনেকগুলো জায়গায় কতগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করে। যেমন ধরুন চাঁদাবাজি হচ্ছে, এটার জন্য ওকে দায়ী তাকে দায়ী, আপনার কাজ তো চাঁদাবাজি ঠেকানো। আমরা যদি দেখতাম যে সরকার খুব টাফ স্টেপ নিয়ে এই কাজটা করেছে, আমরা তখন কিন্তু পরের সরকারকে ধরতাম, ওই সরকার তো পেরেছে, আপনারা পলিটিক্যাল আরও শক্তিশালী সরকার, আপনারা পারছেন না কেন? আপনাদের পারতে হবে। স্বাস্থ্য খাতে যদি কিছু কিছু অনিয়ম সরিয়ে ফেলে ভালো একটা সিস্টেম করতে পারতো, এই কাজগুলো করা তো সাগর রুনিও ঠিক সেরকম একটা আমি বেঞ্চমার্ক মনে করি, সেটা করা উচিত তাদের। জি, একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মনিয়াপা খুব সংক্ষেপে একটু বলবেন আমাদেরকে পুরো সামগ্রিক বিষয় নিয়ে। সামগ্রিক বিষয় বলতে আমি আসলে বলতে চাই যে এই সরকারের কাছে আমাদের এই জাতির একটা প্রত্যাশা ছিল যে যেটা কোনো পলিটিক্যাল সরকার পারে নাই। সেই প্রত্যাশাটা হলো যে সিন্ডিকেট ভাঙবে, আপনার সত্যিকার অর্থে বিচারগুলো ঠিক হবে, মানুষকে ঠিক চোখ তুলে বলা যাবে যে খামোশ, যে কেউ হোক না কেন। সরকার তো পারলে ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারবে, যেটা আমরা রমজানে দেখেছি। আবার বাজার কিন্তু সেই সিন্ডিকেটের দখলেই আবার চলে যাচ্ছে। শুনেন, রমজানে বাজার বলতে আপনি যেটা বুঝছেন, চাল ডালের দাম কমে নাই, চিনির দাম কমে নাই, আপনি খেয়াল করেন মোটা দাগে তেলের দাম কমে নাই, সবজির দামটা রমজানের সবজি ওটা পরন্ত সবজি। যখন টমেটোর দাম এলাকায় টমেটোর কোনো দাম দিয়ে কিনতে হয় না, আপনার গরুতে খায়, ছাগলে খায়, ওই টাইমটা ছিল এইবারে রোজাটা ভাগ্যক্রমে ওই সময়টা, যে সময়টা বেগুনটা পরন্ত ছিল, টমেটোর পরন্ত ছিল, আলুটা উৎপাদন, মানে বাংলাদেশে তো কোনো কোল্ড স্টোরেজের ওরকম অবস্থান নাই ভালো, 2-4টা ছাড়া, যে বাংলাদেশের খাবারগুলো সবজিগুলো কোল্ড স্টোরেজ করে রাখবে সুন্দরভাবে। সেটার জন্য একটা সময় এগুলো নষ্ট হয়, যখন একদম লাস্ট মোমেন্টে তো নষ্ট হয়। ওই নষ্টের সময়টা রমজান ছিল, দ্রব্যমূল্যের দাম কমে নেয়। এখন আপনি ওই সবজিটার যে জায়গায় হাত দেন, রোজা তো চলে গেছে, 100 টাকা 80 টাকার নিচে কোনো সবজি নাই। তার মানে কি? তাহলে সরকার ওই ক্রেডিটটা সরকারের নেওয়ার কথা না। এই ক্রেডিট হলো কৃষকের ডিসক্রেডিটের ক্রেডিট। কৃষক তার মূল্য পাচ্ছে না,
কেউ কেউ নিয়ে রাখতে পারছে না, সংরক্ষণ করতে পারছে না, সেটার ক্রেডিট, আর কিছুই না। তো এইটাই রাতারাতি কিন্তু আবার দাম বেড়ে গেছে। আপনার রোজার পরে পেঁয়াজের দাম 20 টাকা বেড়ে গেছে কেজিতে, তার মানে কি আপনার আরও 15 দিন পরে গিয়ে দেখবেন আরও 20 টাকা বেড়ে গেছে। তো এটা তখন সংরক্ষণ করা যায় নাই বলেই এটা হয়েছে। সেটা হলো বাজারের ব্যবস্থা, বিচার বিভাগের চরম খারাপ অবস্থা, আপনার আইনের অনুশাসন নাই বললেই চলে, মব মানুষের হাতে। এই জায়গাগুলোয় আমরা ভেবেছিলাম যে এই সরকার আমাদের সরকার, প্রত্যেকটা দল বলবে আমাদের সরকার, কিন্তু এটা বলার যে ছেলেটা আপনার একটা হাসির জন্য প্রাণ দিতে হলো, একটা হাসির জন্য পৃথিবীতে নাকি পৃথিবী হেসে ওঠে মানুষ আসলে, আর ছেলেটাকে চলে যেতে হলো, সেটার বিচার কি এই সরকারের কাছে আমরা আশা করতে পারি না? আজকে যদি মনে করেন যে ঠিক একই জায়গায় যদি এই কিংস পার্টি যাদেরকে বলা হয় তাদেরকেও মারা যেত আর ছাত্রদল যদি মারতো, তাহলে আমাদের এই ছেলেগুলোর কি হতো? আমরাও তাদেরকে অপছন্দ করতাম, ঘৃণা করতাম, পাশাপাশি তাদেরকে কি পরিমাণ আইনের জায়গায় পোস্ত হতো। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ওইভাবে কিছু দেখছি না। এই যে না দেখার জন্য, এই যে এখনও চাঁদাবাজি হচ্ছে, নতুন একটা পার্টি তারাও চাঁদাবাজি করছে, তারাও দখলবাজি করছে, তারাও টেন্ডারবাজি করছে, তারাও চাকরির আপনার ব্যবসাবাজি করছে, চাকরির তদবির বাণিজ্য করছে এবং বড় বড় ব্যবসাগুলো হাতিয়ে নিচ্ছে। তাহলে আপনার কোথায় যাব? এরা তো সাদা পাতার মতো ছিল, এদেরকে তাহলে নষ্ট করলো কে? এরা তো এখনও মাত্র 1 মাসের দল, 1.5 মাসের দল। আমরা না হয় নষ্ট ধরে নিলাম যে আমরা অনেক হাতে হাতে গিয়ে অনেক দিনের রাজনৈতিক দল নষ্ট হলাম, তাহলে এরা কাদের দ্বারা নষ্ট হলো? এবং এরা বিগত পতিত সরকার, পতিত ফ্যাসিস্টের ছত্রছায়ায় আছে তারা। তাহলে আমি কি বলতে চাই না, যদি ফ্যালাসির মতো বলি, ফিলোসফির, যে আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, সুতরাং আমি মাটির উপর, তো সরকার যাদের উপর তারা হলো ফ্যাসিস্টের উপর, তাহলে সরকারও ফ্যাসিস্টের উপর। আজকে এখানেই শেষ করতে হচ্ছে।